NH-14 হয়ে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে ছুটে চলেছি গন্তব্যের দিকে। মাটির দেয়াল আর উপরে টিন টালি বা শন দিয়ে ছাওয়া এই বাড়িগুলো কিন্তু বর্ধমান এবং বীরভূমের কিন্তু ঐতিহ্য বলতে পারেন। কেননা বীরভূম আর বর্ধমানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের বাড়িগুলো দেখতে পাওয়া যায়। আর এখন আমরা চলে এসেছি বীরভূমের দুবরাজপুর অঞ্চলে। তো বন্ধুরা, যে কারণের জন্যে এত ভোরবেলায় বাড়ি থেকে বেরোনো, প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম বীরভূমের মা ভাগ্নে পাহাড়ে। তো আর শুধুমাত্র এইটুকু রাস্তা দেখতেই পাচ্ছেন সামনে, রীতিমতো পাহাড়ের বড় বড় টিলা রয়েছে। তো সামনের দিকে আরও এগোই, চলুন দেখে নিই বীরভূম মহাভাগ্নে পাহাড়। এই যে মেন গেটটা, এই মেন গেট থেকে ভেতরে ঢুকেই একেবারেই ঢুকতেই বাঁ দিকে এই যে বড় একটা টিলা পড়বে ফার্স্ট, আর তারপরেই এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন বেশ অগোছালো বিক্ষিপ্তভাবে অনেক বড় বড় পাথরের চাং বলা ভুল, মানে বড় বড় টিলা, মানে কি বলবো এটাকে, অনেক বড় বড় পাথরের ঢিলের মতন যেগুলো পড়ে রয়েছে। আর অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বীরভূম জেলার একমাত্র পাহাড়, যার নাম হচ্ছে মহাভাগ্নে পাহাড়। আর এই মহাভাগ্নে পাহাড় কিন্তু ভৌগোলিক মতানুসারে ছোটনাগপুর অঞ্চলের একেবারে পূর্বাংশের শেষ অংশ এটি, যেটি বিক্ষিপ্ত অবস্থায় এখানে পড়ে রয়েছে। আর এই অংশটা কিন্তু এই যে জায়গাটা রয়েছে এইভাবে বিক্ষিপ্ত জায়গা মানে ভাবে পড়ে রয়েছে, কিন্তু এর বাইরে যে সমস্ত আশপাশ অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু কোথাও কিন্তু এরকম ধরনের প্রাকৃতিক সাদৃশ্য কিন্তু নেই, কিন্তু এটা একদমই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। এই জায়গাটা সম্পর্কে নানা রকমের মত রয়েছে, যে মতগুলো কিছু ভৌগোলিক মত রয়েছে, যেটা আপনাদেরকে বললাম, কিছু পৌরাণিক মত রয়েছে। দেখতে পাচ্ছি এখানে এখানকার যারা স্থানীয় মানুষেরা রয়েছে, মহিলারা এখানে ওঠে এই সমস্ত জায়গায়, এই সমস্ত গাছের মানে পাহাড়ি গাছের ফল এবং জ্বালানি সংগ্রহ করবার জন্যে। দেখতেই পাচ্ছেন এখানকার ঝুড়িতে করে জ্বালানি ফালানি নিয়ে এখানে বেরাচ্ছে স্থানীয় মানুষ। আর পাহাড় কিন্তু একদম দেখতে যেটা লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা পাথরের উপরে আর একটা পাথর এমনভাবে সাদৃশ্য, মানে একটার মনে হচ্ছে যেন কেউ এসে একটা পাথরের উপর আর একটা পাথর রেখে দিয়েছে, এমন একটা পরিস্থিতি এখানকার দৃশ্য, যেটা খুব অবাক করবার মতন। যদিও ভৌগোলিক মতানুসারে এটিই হচ্ছে বীরভূম জেলার একমাত্র পাহাড় এবং ক্ষয়ীভূত পাহাড়। চলুন আস্তে আস্তে এগাই সামনের দিকে। আর এই অংশের একদম ডান দিকেই রয়েছে একটা পার্ক, যেখানে 10 টাকা মূল্য দিয়ে এখানে প্রবেশ করা যায়। এই জায়গাটা আপনাদেরকে সম্ভব হয় পরে পরিদর্শন করাবো, কিন্তু তার আগে এখানকার যে মূল আকর্ষণ মহাভাগ্নে পাহাড়, সেই জায়গাটা আপনাদেরকে পরিদর্শন করাবো। দেখতেই পাচ্ছেন এখানে এই যে মানে বিক্ষিপ্তভাবে একটার ওপর একটা বড় বড় পাথরের চাং রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে ভীষণ বড় একটা মন্দির, একেবারে সুসজ্জিত মন্দির, যেটা দেখতেই পাচ্ছেন। আপনারা কতটা খেয়াল করতে পারছেন এই যে জায়গার অংশটা, এই জায়গার অংশটা একদম চারপাশটা বেশ পদ্ম ফুলের ন্যায়, একেবারে পদ্ম ফুলের পাপড়ির ন্যায় সাজানো। আর তার উপরে কিন্তু মন্দিরটা, নিচে এই যে জায়গাটা, এর ভেতরে এই দরজা, তার ভেতরে হচ্ছে গর্ভগৃহ মন্দিরের, সুন্দর। আর এটাই হচ্ছে জয় বাবা পাহাড়েশ্বরের মন্দির, যেটা কিন্তু দেখভাল করে বা যার রক্ষণাবেক্ষণে রয়েছেন দুবরাজপুর পৌরসভা, এবং দুবরাজপুর পৌরসভাই এই মন্দিরটি নির্মাণ করেছেন।
চলুন আপনাদেরকে একবার ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। আর এই মন্দিরের সাইড দিয়ে মানে ডান সাইড দিয়ে গেলে পরেই সেই আকাঙ্ক্ষিত মহাভাগ্নে পাহাড়। তো মহাভাগ্নে পাহাড়ের দিকে এগোবো, তো আসতে থাকুন। এই মহাভাগ্নে পাহাড় নিয়ে বেশ দুটো মিথ রয়েছে, জানেন তো। যেটা হচ্ছে যে এক আহ, রামচন্দ্রের জন্য, মানে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে যাবে ঠিক সেই সময় যে রাম সেতু তৈরি হয়েছিল, সেই রাম সেতু তৈরি করবার সময় নাকি কিছু পাথর নাকি এখানে পড়ে যায়। তো যে কারণের জন্য নাকি এরকম বিক্ষিপ্তভাবে নাকি এই পাহাড়ের মানে এই পাথরগুলো এখানে পড়ে রয়েছে। তো এই একটা মিথ। আর একটা মিথ হচ্ছে যে আহ, শিব ঠাকুরের জন্য নাকি বা শিব ঠাকুরের নির্দেশে নাকি আহ, বিশ্বকর্মা ঠাকুর এখানে এক রাত্রের জন্য কাশি মানে স্থাপন করেন, যে কারণের জন্য কিন্তু এখানে এইভাবে পাথরগুলো পড়ে রয়েছে। তো যাই হোক, এগুলো আমি জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যে, যদিও এগুলো সমস্ত কিছুই পৌরাণিক কাহিনী। আর এগুলো আমি পেয়েছি কিন্তু একদম আমার মানে গুগল থেকে, গুগল সার্চ করে। তো কতটা সত্যি কতটা মিথ্যে বলতে পারবো না, তবে আমাদের অবশ্যই পৌরাণিক বিষয়বস্তুর ওপরে অনেকটা বিশ্বাস থাকে। তো সেই সূত্রেই আমার এখানে এগুলো বলা। তো জায়গা কিন্তু ভীষণ সুন্দর, আপনারা এসে কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখতে পারেন। আমি বাইরে থেকে দেখে ফার্স্ট ভাবছিলাম যে এখানে পাহাড় কোথায়, এখানে পর্বত মানে পাহাড়গুলো কোথায়, মানে জাস্ট দুটো একটা টিলা দেখে খুব একটা আপসেট হয়ে গেছিলাম। কিন্তু ভেতরে যত আস্তে আস্তে প্রবেশ করছি ততই আমি আকৃষ্ট হচ্ছি। তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে শয়তানটা আমাকে অনেক মানে উল্টোপাল্টা বলেছিল যে এই জায়গাটা নাকি খুব বাজে জায়গা, খুব খারাপ জায়গাতে নিয়ে এসেছি। কিন্তু এখন তোর কেমন লাগছে বল, মানে এই পর্যন্ত এসে তোর কেমন লাগছে? একটা জেনুইন রিভিউ বল। সত্যি বলতে আসার সময় খুব এক্সাইটেড ছিলাম, এর আগে তো অনেক পাহাড়ে গেছি। তো এখানে এসে ওই ছোটোখাটো টিলা, অর্থাৎ আমাদের যে বাংলায় যে ঢিলা জমিতে থাকে তার চেয়ে একটু বড় সাইজের টিলা যেগুলো পাথরের, ওই দেখে মনটা অফসেট হয়ে গেছিলো যে না এখানে কি করতে এলাম। ভেতরে এসে দেখছি না বেশ ভালো। তুই ব্যাক ক্যামেরাটা অন করে একটু দেখা। আমি দেখাবো অবশ্যই, ব্যাক ক্যামেরা অন করে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আপনাদের এই একটা লাইক বা একটা কমেন্টস যখন আপনারা করেন তখন সত্যিই মানে আরও ভিডিও করতে উৎসাহী হয়ে উঠি। আর সেই কারণের জন্যই এত দূর দূরান্ত ছুটে আসা। শুধুমাত্র এই ভ্রমণ মানে যে নিজের শান্তির জন্য তা কিন্তু নয়, এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশানগুলো আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও এই সমস্ত জায়গাগুলোতে আসলে আপনাদের যাতায়াতের সুবিধা বা এখানকার কী পরিস্থিতি আছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের সামনে জন্মায়। তো যে কারণের জন্যই এত ছুটোছুটি, এবং নিজের ভালো লাগা তো অবশ্যই থাকে। তো চলুন দেখতে থাকুন। আহ, ওপরে উঠতেই বেশ পরপর কিছু সিঁড়ি রয়েছে, যে সিঁড়িগুলো একেবারেই মানে কৃত্রিমভাবে করা। বুঝতেই পারছেন, এবং একটা ঢালাই রাস্তা করে দেওয়া আছে এখানে। আস্তে আস্তে করে ওপরের দিকে যাব। এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই আমার দৃষ্টিভঙ্গি। এই যে যে পাথরটা রয়েছে দেখতে একদম পুরো ডলফিনের মতো লাগছে। তো জানি না আপনাদের কেমন লাগছে দেখতে, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আমার কিন্তু মুখের আকৃতিটা সম্পূর্ণ ডলফিনের মতো লাগছে। আর সবথেকে বড় ব্যাপার, আমি কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি, বেশ কিছু নাম, হয়তো কোনো মেয়ের নাম বর্ষা, বা এই যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সন্দীপ, প্রিয়া, বা এরকম কিছু নাম রয়েছেই এভাবে লেখা, এবং এমনকি পুরো কালার স্প্রে করে এখানে নামগুলো লেখা হয়েছে। আমার মনে হয় না যে এত সুন্দর একটা জায়গা এইভাবে নাম লিখে এই সুন্দর জায়গাটাকে এইভাবে নোংরা করে রাখা। এই সমস্ত নোংরামিগুলো না করলেই না, তবু এই যে সমস্ত মানে পানীয়ের বোতল, মানে বিশেষ করে বিয়ারের বোতল এভাবে ফেলে রাখা, এগুলো না করলেই জায়গা সত্যি ছোট হলেও এই জায়গাটা আপনাদেরকে একটা পাহাড়ের কিন্তু অবশ্যই ভাইব দেবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন এই সমস্ত বিষয়গুলো আমরা যখন ছোটোবেলায় বইতে পড়েছিলাম, আর সেই বইতে পড়ার পরে একটা সম্যক ধারণা জন্মেছিল, মানে কাল্পনিক ধারণা জন্মেছিল। এখানে এসে সেই কল্পনা এবং ধারণা যখন মিলেমিশে কিছুটা একাকিত্ব হয়, আবার কিছুটা আলাদা আলাদা লাগে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগে, তখন কোথাও একটা খারাপ লাগে, আবার কোথাও কিন্তু একটা ভালো লাগার একটা বিষয় আছে। তো সেই অনুভূতিটা এখন আমার ভেতরে হচ্ছে। তো এই মহাভাগ্নে পাহাড়, যেটা ছোটবেলায় বইতে পড়েছিলাম, আজকে এই জায়গাটায় এসে সত্যিই আমি আপ্লুত এবং উচ্ছ্বসিত বলতে পারেন। নমস্কার বাবা, এখানে কি ইয়ে হয় নাকি, মানে পূজার্চনা, মানে অখণ্ড যজ্ঞ হয় এখানে? আচ্ছা আচ্ছা, যজ্ঞ কখন কখন হয়? সকালে হয় একবার, সকালে হয় একবার, সন্ধ্যের সময় একবার, সকাল সন্ধ্যায় হয়, মানে রোজই হয় তাই তো? রোজই। মানে তান্ত্রিক রীতিনীতি অনুযায়ী হয় তাই তো এখানে? আচ্ছা আচ্ছা, ভক্তরা আসে এখানে? আচ্ছা আচ্ছা, এখানে যে মেন যে পাহাড়টা মামা ভাগ্নে, যে এদিকে যান, এদিকে সোজা আরো ভেতরে যেতে হ্যাঁ, হবে? সিঁড়িতে নেমে একটা তাল গাছ দেখতে পাবেন, আচ্ছা ওইখানেই মহাভারত। আচ্ছা, মমার হয় মামা ভাগ্নে কংস আর কৃষ্ণ, কংস আর কৃষ্ণ। পাশের আচ্ছা লোকের ওই। আচ্ছা, তো চলুন এদিকে যাই, আর মামা ভাগ্নে পাহাড়ে তো উঠতেই হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোতে যাওয়া সহজ হওয়ার একটা কারণ হচ্ছে এই যে কৃত্রিমভাবে সিঁড়িগুলো তৈরি করে দিয়েছে, এটাই হচ্ছে যার জন্যে এত সহজে যাওয়া যাচ্ছে। কিন্তু আর না হলে পরে দেখতেই পাচ্ছেন এরকম হয়তো বিক্ষিপ্ত জায়গাগুলো যে রয়েছে, এর ভেতর দিয়েই কিন্তু যেতে হতো এই পাহাড়গুলোতে। তো সামনে মহাভাগ্নে পাহাড়, সেরা আকর্ষণীয় জায়গা যেটা আজকের এই ব্লগে, তো সেখানেই যাচ্ছি, চলুন। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কিন্তু খুব মজা লাগে, বেশ একটা আলাদা রকমের একটা ভাইব এখানে কিন্তু আছে। তাল গাছটা তাই তো? আরে কেউ আছেন আশেপাশে? আশেপাশে কেউ আছেন? ওইদিকে মানে ঠিক কোন দিকে যাবো বুঝতে পারছি না। হুম, বেশ সাবধানে আছিস কিন্তু। উড়ে যাবো চিত্রে। আমাদের পাহাড়টা কোন দিকে? ওই রাস্তাটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে পার করে আসলাম তাই তো? আর এই যে জায়গাটা, এগুলো পাথর উপর এগুলো জাস্ট পাথর তাই তো? আচ্ছা, একবার উঠে দেখি দূরের থেকে মামাবাড়ি পাহাড়টা কেমন লাগে। চলো। সাবধান কিন্তু। আর এখানে কিন্তু দেখছি যে স্থানীয় মহিলারা এখানে, আপনারা কি জ্বালানি করার জন্য এসেছেন তাই তো? আচ্ছা, আর এমনি এখানে কি অন্যান্য কোনো গাছের ফল টল পাওয়া যায় যেগুলো আপনারা সংগ্রহ করেন এখানে? এখন তো পাওয়া যাবে না, কোন সিজন লাগে। আচ্ছা, এখন পাওয়া যাবে না কিন্তু অন্য সময় পাওয়া যায়। আম জাম। আচ্ছা আচ্ছা, এখান থেকেই পেয়ে যান তাই না? কেউ তো বাধা দেয় না যে কেন নিলেন বা কিছু? আচ্ছা সবাই পেরে খায়। এই সবাই পেরে খায়। আচ্ছা, সবাই পেরে খায় না? হ্যাঁ। ও সুন্দর কিন্তু জায়গাটা। ওঠাটা খুব মুশকিল, কিন্তু এভাবে উঠতে হবে। আমি চিন্তা করবো
দাদা তুমি আর উঠো না দাদা, বিয়ার গ্রিলসের মতন উঠে যেও না ওপরে। না, আমিও রিস্ক নিতে পারবো না। আমি শুধু ফটো তোলা ট্রেনিং নিয়েছি, পাহাড়ে ওঠা ট্রেনিং নিইনি। পাহাড় ভালো না, পাহাড় ভালো না, এখন এইখানে এসে কেমন লাগছে? এখানে উঠে তো মনে হচ্ছে আমি চাঁদে চলে এসেছি, স্বর্গে আছি। চলে চলে আসি, সঙ্গে আছিস, যাবি যাবি ভাব। তার কারণ দেখুন, ও আসতে চাইছিল না, আর ওকে আমি কোথায় তুলে নিয়ে এসেছি। নিচেটা একটু দেখা, মানে ওটা আমি নামবো কি করে? ওই নিচে থেকে এখানে ওকে টেনে তুলে নিয়ে এসেছি, আর পরিস্থিতিটা দেখুন। নামবি নামবি নামবি, দাঁড়া। নামাটা সোজা ভাই, নামাটা একদম। ওঠাটা সোজা, নামাটা কি কঠিন। নামাটা সোজা, একদম লাফ দিবি পড়ে যাবি নিচে। নামতে পারবো না রে বাবা, কি করে উঠলাম আমি এখানে? ওই যে তাল গাছটা দেখা যাচ্ছে, আর ওই তাল গাছের নিচেই কিন্তু সেই মামা ভাগ্নের পাহাড়। আমরা যদিও অন্য একটা পাহাড়ে চলে এসেছি, মানে মামা ভাগ্নের পাহাড়ের পাশেই। আর ওপরটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই যে কিছু মানে পাহাড়ি গাছ, যে পাহাড়ি গাছের ফলগুলো রয়েছে, সুপুরির মতো দেখতে, ছোট ছোট, কিন্তু গাছটা অন্য রকমের গাছ, বলতে পারবো না এটা কী রকম কী গাছ। যদি আপনারা এই জায়গাটা, মানে এই গাছটা যদি জেনে থাকেন যেটা কী গাছ, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেটা কী গাছ। তুই কোথায়? আমি এখানে। ভয়ানক জায়গা, খুব মুশকিল, যাওয়া যাবে না। এই বেকার এইসব ইয়ে করিস না, এ অনেকটা উঁচু, গাছের মাথায় আছিস পুরো, বুঝতে পারছিস তুই? উঁচু আসলে নিচে, এই যে ফুলগুলো রয়েছে, হুম, দেখতে আসলাম। তোর ওখানে একটা ক্যামেরা নিয়ে যাওয়ার দরকার ছিল। বিভৎস উঁচু, আর মানে এলোমেলো পাথরের টুকরো। যেতে পারবি? এই দেখ, সেই ধরনের ফল। এই সিঁড়িটা দিয়ে উঠেই একদম ডান দিকে যে মন্দিরটা পড়ছে, আর এই মন্দিরের একদম বাঁ সাইডে যে জায়গাটা রয়েছে, যেটা একটা জনি, মানে আমি এর চাইতে মানে ভালো ভাষা হয়তো আপাতত আমার মনে পড়ছে না। যদি মানে বাজে কোনো ভাষা প্রয়োগ করে থাকি তবে অবশ্যই মার্জনা করবেন। তো এই জায়গাটাও কিন্তু রীতিমতো পুজো দেওয়া হয়, এবং এই যে পাহাড়ের প্রাকৃতিক আকৃতি, তা কিন্তু সম্পূর্ণই একটা স্ত্রী জনির আকার ধারণ করেছে, এবং সেটা যেটা পরপর এটা বয়ে গেছে নিচের দিকে। আপনারটা পিঠের মধ্যে নির্ভরে পড়েছে 5টা জায়গা। আচ্ছা একটা হচ্ছে বক্রেশ্বর, বোলপুরে কঙ্কালীতলা, আচ্ছা নলহাটিতে নোলক, ফুলতলাতে ফুল। আর তারাপীঠটা কিন্তু সাধক পীঠ, তারা পড়েছে মাইন, আচ্ছা। কিন্তু ওটা সতীপীঠ নয়। আচ্ছা। বামদেব সাধনা করেছিল, আচ্ছা ওটা সাধক। আচ্ছা আর কামাখ্যা মায়ের ওইটা আসল মন্দির, এটা সাধনা করেছিল, আচ্ছা এটা অংশটা আচ্ছা, এই সাধনার এটা হচ্ছে অংশ, তাই তো? অংশটা। আচ্ছা আচ্ছা। তো মেনলি একটা ব্যাপার হচ্ছে যে এরকম করে আসলে পরে কিন্তু কিছু স্থানীয় লোকের থেকেও কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায়। এই যে যে পাহাড়টা, এটা হচ্ছে মামা আর হচ্ছে ভাগ্নে, এই যে দুটো পাহাড়, এই যে যে ভাগ্নে পাহাড়টা,
এটা কিন্তু সব থেকে বড় পাহাড়, আর এটাকে ধরা হয় শ্রীকৃষ্ণ হিসাবে, আর এই যে মামা এটাকে অংশ হিসাবে ধরা হয়। আর এটা এই যে পাহাড়টা, এই পাহাড়ের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যে এর মানে অবস্থান প্রকৃতি। তো চলুন সেই অবস্থান প্রকৃতিটা একবার একটু। এই যে গুহাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভেতরের দিকে, পুরো এদিক থেকে ওপার একদম একটা সুড়ঙ্গের মতন। এই যে জাস্ট এইটুকু জায়গার ওপরে ভর করে কিন্তু হ্যাঁ, ওইটাই রয়েছে। তো কেলি। ভাগ্নে ছোট আচ্ছা আর মামা মামা বড় হয় না, আচ্ছা আচ্ছা তাই তুই তো বুঝিয়েছে যে আচ্ছা ভাগ্নেই আচ্ছা, বড়। ভাগ্নি বড়। ভাগ্নি তো এই যে জায়গাটা রয়েছে একদম সামান্য একটু জায়গা, খেয়াল করলে বুঝতে পারবেন এই জায়গাটার উপর ভর করেই কিন্তু এত বড় একটা পাথর কিন্তু এখানে নেই রয়েছে, আর মাঝখানে কিন্তু ফাঁকা, একদম পুরো কিচ্ছু নেই, পুরো সুড়ঙ্গ এখান থেকে সুড়ঙ্গ। একদম দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো একদম পুরো ঢালু অবস্থাতে রয়েছে, যে অবস্থাতে ওপাশ থেকে দেখলে পরে বোঝা যায় না, কিন্তু এখান থেকে দেখলে পরে কিন্তু বোঝা যায়। বন্ধুরা এখানে এসে কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে গুপি গাইন বাঘা বাইন যে শুটিং সবাই বলে এখানে হয়েছিল, আসলে কিন্তু ওই সামনে হুতমপুর রাজবাড়িতে এটা হয়েছিল না, একদম আমার আঙুল সোজাসুজি ওটাই হচ্ছে হুতমপুর রাজবাড়ি, তাই তো? রথ আছে, হুতমপুর রাজবাড়ি, আচ্ছা। রথ বিখ্যাত। আর এই দেখতেই পাচ্ছেন বীরভূম মানেই কিন্তু, বীরভূম বর্ধমান মানেই কিন্তু এরকম সুবিস্তৃত বড় বড় মাঠ, একদম পুরো ফাঁকা মাঠ, মানে অপরূপ দৃশ্য। মানে এখানে না আসলে পরে এই জায়গাগুলো ঠিক বোঝা যাবে না। সত্যিই বলতে আমি যখন গেটের ওখানে ছিলাম তখন খুব হতাশ হয়েছিলাম ফার্স্টে, যে কোথায় এলাম, মানে মামা ভাগ্নে পাহাড়, কিন্তু ছবিটা এখানে এসে আমি বুঝতে পারছি যে এখানকার সত্যি প্রাকৃতিক দৃশ্য মানে মানে অসম্ভব সুন্দর জায়গা এবং আকর্ষণীয় জায়গা। ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।